কি খবর প্রিয় দর্শক শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের স্বর্ণ ভাইয়া। সবাই ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলো। আমরা আজকে আমাদের বাংলা প্রথম পত্রের জার্নিতে একদম খুব সুন্দরভাবে তোমাদের কিভাবে এতদিন আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে পুরো বেসিক সলভ করছি, কেমনভাবে একদম ভিতর থেকে আমাদের যতটুকু পড়া উচিত ছিল আমরা তার চেয়ে বেশি পড়েছি বলতে পারো, তাই না? তো তারপর ধারাবাহিকতায় আমরা চলে আসছি কোথায়? আজকে আমরা এসেছি আমরা টেস্ট পেপার সলভ করতে, যেখানে আমরা টেস্ট প্রশ্ন নিয়ে দেখব আমাদের প্রিপারেশনটা আসলে ঠিক কতটুকু। সেই জন্য সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেলো এবং কমেন্ট করে ফেলো কে কে আছো, এবং আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। প্রথমেই বলছি, টেস্ট পেপার সলভে আমাদেরকে কিন্তু অনেক ডিপে আলোচনা করতে হবে, অনেক ডেপথে আলোচনা করতে হবে। সেই তুলনায় ক্লাসের সব কিছুর সংখ্যা অনেক কম। তো এটা নিয়ে চিন্তা করলে হবে না, বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ক্লাসের সংখ্যা যেহেতু অনেক বেশি, তো আমাদের আজকে ছোট্ট একটু নিয়ে আমরা আইডিয়া নিব। ওকে, সবাই একটু ঝটপট ক্লাসটাতে জয়েন হয়ে যায় এবং কমেন্ট করে ফেলো কে কে আছো ক্লাসে। আমি তোমাদের কমেন্টগুলো চালু করি, সবাই ঝটপট ক্লাসে চলে আসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। সবাই একটু ঝটপট ক্লাসটাতে জয়েন করো, তাহলে আমরা আমাদের পড়াটা শুরু করে দেই। এবং আজকে আমরা কি করব? আজকে আমরা একদম টেস্ট পেপার সবার হাতে চলে আসছে। টেস্ট পেপার খুললেই একদম সবার সামনে মির্জাপুর ক্যাডেট কলেজ, তো সেখানকার 30টা কোশ্চেন সলভ করে আমরা জাস্ট একটা আইডিয়া নেই যে আমাদের এই যে বোর্ড পরীক্ষা হবে সেখানে এই 26 সালে আমরা 25 সালের বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখে আইডিয়া নিতে পারবো না। কেন? কারণ আগের সালগুলোতে সব শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, আমাদের সিলেবাস এবার কি ফুল সিলেবাস। তাহলে আমাদের টপিক বেশি, আমাদের টপিক আলাদা, তো বোর্ড কোশ্চেন সলভ করে আমরা এবার তেমন একটা প্রিপারেশন নিতে পারবো না। আজ বোর্ড কোশ্চেনে যতটুকু পড়ার, যে কয়টা টপিক আছে আমাদের সিলেবাসে, ওই কয়টা টপিকের জন্য বোর্ড প্রশ্ন পড়ে এবার কোনো লাভ হবে না, অ্যাটলিস্ট বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তাহলে লাভ হবে কি? টেস্ট পরীক্ষার জন্য এই যে তোমাদের কলেজগুলো আছে, পপুলার কলেজ, এই কলেজের যে টিচাররা আমাদের দেশের মাস্টার ট্রেনার হয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা যারা প্রশ্ন করে, তাদের কোন প্যাটার্নে তারা কোশ্চেন করতেছে, তাদের প্রশ্নগুলোই আমাদেরকে এবার খুব বেশি করে সলভ করতে হবে। বোর্ড প্রশ্ন থেকে কমন পাওয়ার সম্ভাবনা এবার খুবই কম, যেহেতু আমাদের অনেক বাইরের টপিক আছে। আমাদেরকে এবার স্পেশালি কলেজগুলোর টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা যাব এবং তোমাদেরকে নিয়ে বাংলায় যেন কয়টা তোমাদের এইচএসসি পরীক্ষা হতে আর বেশি দিন নাই, বাট এখনো পর্যন্ত তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, টোটাল কয়টা ক্লাস পাবা? 40টা ক্লাস পাবা। কেন পাবা, কি পাবা? পেজে মেসেজ দাও, আমার কাছে তোমাদেরকে পড়ানো, এবং সেই পড়ানোটা আমি শুরু করে দেই। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। গল্পের শেষে ন্যাড়ার মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? 1 নম্বর প্রশ্ন, ঝটপট অ্যান্সার করো। গল্পের শেষে ন্যাড়ার মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? এক নম্বর প্রশ্ন ঝটপট উত্তর করে ফেলো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্লাসটা একটু শেয়ার করো, যারা ক্লাসে জয়েন করছো একটু ফার্স্ট ক্লাসটা শেয়ার করো। আমরা যতজনকে পারি আমাদের সাথে যুক্ত করে ক্লাসটাতে কন্টিনিউ করি। কি বলো? ক্লাসটাতে একটা রিয়েক্ট দিয়ে রাখো আর শেয়ার করে ফেলো। আজকে আমরা অ্যাটলিস্ট যে শুধুমাত্র 30টা এমসিকিউ সলভ করবো এমন না, যাচাই করব। ক্লাস শেষে সবাই বলবা যে 30-এর মধ্যে তুমি কত পাচ্ছ। আমি কোশ্চেনটা করার সময় দেখলাম অনেক সহজ, বাট সব বোর্ড প্রশ্ন এত সহজ হবে না। আজকের ক্লাসটা একটু গা গরম করে নেই, তার পরবর্তীতে তোমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে কিন্তু আমি বিভিন্ন বোর্ড একসাথে মিক্স করে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। বিভিন্ন টেস্ট পরীক্ষার কোশ্চেন একসাথে মিক্স করে একটা জগা খিচুড়ি করে প্র্যাকটিস করাবো। কেন? কারণ হচ্ছে 40টা ক্লাসে এমন কোনো কোশ্চেন প্যাটার্ন যেন তোমার বাদ না চলে যায়, যেটা দিয়ে তুমি বাংলা ফার্স্ট পেপারে কোনো কোশ্চেন তোমার অ্যান্সার করা বাদ থেকে যায়। তো 1 নম্বর প্রশ্নের উত্তর অনেকেই করেছো, দেখি সবাই ঝটপট একটু কোশ্চেনের অ্যান্সার দাও তো।
ওকে, খুবই সহজ কোশ্চেন। গল্পের শেষে ন্যাড়ার মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আর এটা কোন গল্প? প্রথমেই ন্যাড়া ক্যারেক্টার দেখে বিলাসী। গল্প কি আমাদের? বলো দেখি। আমাদের গল্পের নাম হচ্ছে বিলাসী। আমাদের গল্পের নাম কি? আমাদের গল্পের নাম হচ্ছে বিলাসী। তাহলে গল্পের শেষে ন্যাড়ার মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বিলাসী গল্পটাই কি নিয়ে? মানুষের প্রতি মানুষের ভালোবাসা নিয়ে। এবং আমাদের পল্লী গ্রামে কিসের অভাব? বলো দেখি। আমাদের পল্লী গ্রামে কিসের অভাব? উদারতার অভাব। ঠিক আছে। তারপর চারপাশে কিসের কাহিনী অনেক আছে? মহত্বের কাহিনী অনেক আছে। এই প্যাটার্ন থেকে যে গিয়ে ব্যঙ্গ করে করে আমাদের ন্যাড়া কিন্তু এই গল্প থেকে এটাই বুঝাইতে চেয়েছে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দরকার, যেমন বিলাসীর ভালোবাসা ছিল কার প্রতি? মৃত্যুঞ্জয়ের প্রতি। খুবই সহজ একটা পার্ট না? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সহজ কোশ্চেন 1-এর খ, সবাই পারছো এটা। 2 নম্বর, অপরিচিত গল্পে বিবাহের ভূমিকা অংশটি বলতে কি বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ লাইন, এবং আমি বলবো এই প্রশ্নটা একটা ভুল কোশ্চেন। কেন? এটাও আমি একটু পর ব্যাখ্যা করে দিচ্ছি, বাট তোমরা আগে অ্যান্সার করো। ওকে, অ্যান্সার করো। 1-এর উত্তর খ, ভালোবাসা। কার ভালোবাসা? বিলাসীর প্রতি মৃত্যুঞ্জয়ের ভালোবাসা। আমাদেরকে এখনো যদি তুমি জাস্ট দেখে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখে গল্পের পুরো কথাগুলো তোমার মুখে নমতার মতো না চলে আসে, তাহলে তোমার কোনো প্রিপারেশনই হয়নি। তুমি অ্যাটলিস্ট এখনো পর্যন্ত এইচএসসির বোর্ড পরীক্ষায় বাংলা কোশ্চেনে 30-এ 30 পাওয়ার জন্য রেডি না। যদি রেডি না হয়ে থাকো আর দেরি করিও না ভাইয়া, অলরেডি আমাদের টেস্ট পেপার ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। 40টা ক্লাসের একটাও মিস দেওয়া যাবে না। যদি তুমি প্রপার একটা ইনসিওরিটি নিতে চাও যে হ্যাঁ ভাইয়া আমি বাংলা ফার্স্ট পেপার এইচএসসিতে 30-এ 30 পাবো, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। সবাই উত্তর করছো। 2-এর উত্তর ক নাকি খ? দেখি উত্তর করো দেখি ঝটপট। দুইয়ের উত্তরও সবাই খ দিয়ে দিয়েছো। মেয়ের বংশের কৌলিন্য। কিন্তু জেনে রাখো ভাইয়া, বিবাহের ভূমিকা অংশটা শেষ হয়ে গেল নির্বিঘ্নেই। এই জায়গায় বংশ কৈলিন্যটা আমি ক্লিয়ার করে দেই। বংশের কৈলিন্য কাকে বলা হয় জানো? সেটা হচ্ছে যখন বিয়ের আগে জাত পাতের বিভেদ আছে কিনা এই জিনিসটা যে দেখা হয়, এটা হচ্ছে বংশের কৈলিন্য। ঠিক আছে, বাট প্রশ্ন যে করছে তিনি ভুল কোশ্চেন করছে। সেটা যেই কলেজের টিচার হোক, তিনি যেখানকারই বাংলা টিচার হোক, তার প্রতি আমরা ক্ষমা চেয়ে নিই। কেন? ক্লিয়ার করে দেই। আমাদের অপরিচিতা গল্পে বিয়ের ভূমিকা অংশ বলা হচ্ছে আশীর্বাদকে। হ্যাঁ, এখানে অপশনে নাই যেহেতু, তো আমরা ভাবছি যে আচ্ছা ভূমিকা অংশ তাহলে নর্মালি বিয়েতে কি হয়, আগে বংশর জাতটাত দেখে, তাহলে খ নাম্বার অ্যান্সার হবে। কিন্তু অপরিচিতা গল্পে বিয়ের ভূমিকা অংশ দিয়ে জাতপাত দেখায়নি, বরং কি দেখানো হয়েছে? আশীর্বাদকে। যে অনুপম কল্যাণীকে আশীর্বাদ করতে কে গিয়েছিল? বিনু দাদা। বিনু দাদা আশীর্বাদ করতে আসে একদম, তারপর সেখানে তাকে কি দিয়ে একটা বলো দেখি, একজোড়া ইয়াররিং কানের দুল দিয়ে আশীর্বাদ করতে চলে যায় বিনু দাদা, আশীর্বাদ হয়ে যায়। এবং অপরিচিতা গল্পে মেইনলি বিয়ের ভূমিকা অংশ হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদটা এটা যে কোনো হিন্দু ধর্মের বিয়ের ভূমিকা অংশে আশীর্বাদকে শুরুর বা ভূমিকা বা স্টার্টিং অংশ বলা হয়। বাট যদি একটু খুব ক্রিটিক্যালি থিঙ্ক করতে চাও, তখন তুমি বলতে পারো কৌলিন্য খোঁজা বা জাতের মিল আছে কিনা এটা খোঁজা। বাট গল্পে কৌলিন্য সম্পর্কে কিছু বলা নাই। তো এটা হুট করে কই থেকে কোশ্চেন করলো? যিনি কোশ্চেন করছে তিনি জানে না, বাট যেহেতু অপশন দেওয়া আছে তাই অপশনটা দেখো। বাট অপশনটা যদি না দেখতে চাও তাহলে কি অ্যান্সার হবে? বেসিক জেনে রাখো, এটা যদি ক নাম্বারে কোশ্চেন আসে, বিয়ের ভূমিকা অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? আশীর্বাদ। কি বোঝানো হয়েছে? আশীর্বাদকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? এটা মাথায় ঢুকে রাখো, ঠিক আছে? ওকে,
ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমাদের কমেন্টগুলো আসতে দেরি হচ্ছে, এটাই প্রবলেম। তো এই ভুল কোশ্চেনটা একটু মাথায় রাখবা। আমাদের অপরিচিতা গল্প অনুযায়ী কিন্তু বিয়ের ভূমিকা অংশ কি? আমাদের অপরিচিতা গল্প অনুযায়ী বিয়ের ভূমিকা অংশ হচ্ছে আশীর্বাদ। বাট এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার কি? এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে মেয়ের বংশের কৈলিন্য। তাড়াতাড়ি পড়তে হবে। 3 নম্বর এমসিকিউ চলে যায়। লেখকেরাও অবশ্য 10-এর কাছে হাততালির প্রত্যাশা রাখেন। এখানে হাততালি অর্থ কি? উত্তর করো। তোমাদের কমেন্টগুলো একটু ঝটপট করতে হবে ভাইয়া। 3 নাম্বার উত্তর। গুড। 3-এর উত্তর কি? 3-এর উত্তর হচ্ছে গ, স্বীকৃতি লাভ। এটা খুবই সহজ কোশ্চেন। কেন? আমাদের প্রবন্ধ থেকে এটা খুবই সিম্পল জিনিস যে আমরা লেখকেরা সাহিত্যে লেখা 10-এর কাছে হাততালির প্রত্যাশা রাখেন, অর্থাৎ আমরা কিভাবে সাহিত্য রচনা করব সেটা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে খুব সহজেই বলা হয়েছে যে লেখকরা হাততালি মানে কি? স্বীকৃতি চান, তাদের কাজ নিয়ে মানুষ প্রশংসা করুক। তাহলে হাততালির দ্বারা নিজেকে প্রকাশ করাও না, প্রেরণা পাওয়াও না, নিজেকে বড় করাও না, স্বীকৃতির চেষ্টা লেখকদের মধ্যে থাকে। এটা খুব সহজ কোশ্চেন, আমরা এটাতে টাইম ওয়েস্ট করব না। 3-এর গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। এই বিষয়টি ফুটে উঠেছে কোন পংক্তিতে? পংক্তি মানে কোন লাইনে? দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষ, একটা বয়সের কথা বলা আছে, মানে কি 18 বছর বয়স, কবিতার কথা বলতেছে। তারপরে 18 বছর বয়স কবিতার কি লাইন? স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় উকি, এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। আমি এটা কিচ্ছু বলবো না, তোমরা অ্যান্সার করো। দেখি কারটা ঠিক হয়। ওকে, ঠিক আছে। ক্লাসে রিয়েক্ট দাও খচ্চরের দল যারা আসছো। আজকে আমরা 30টা সলভ করব। কার কয়টা হচ্ছে সবাই আমাকে কমেন্টে জানাবা। ওকে, এবং ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো। যারা যারা আসছে সবাই যেন ক্লাসটা কন্টিনিউ করতে পারে। আমার কমেন্ট দেখতে তোমাদের প্রবলেম হচ্ছে, এভাবে কেন যে কমেন্টটা চালু করে দিল আমি বুঝলাম না। ওকে, এ বয়স জানে রক্তদানের পুণ্য। যারা 4-এর গ অ্যান্সার করছো তাদেরটা সবাই সঠিক। এ বয়সে দেখো দেখি কি বলতেছে, দেশ, জাতি, মানবতার জন্য যুগে যুগে একটা বয়স এগিয়ে গেছে, অর্থাৎ একটা বয়সের আত্মত্যাগ বা সামনে এগিয়ে আসার কথা বলা হচ্ছে। এর সাথে এই লাইনগুলো যায়। স্পর্ধায় মাথা তোলার কথা বলা আছে না, বিরাট দুঃসাহসের কথা বলা আছে না, এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ দেশের জন্য, জাতির জন্য রক্তদান মানে আত্মত্যাগের কথা জানে। এখানেও কি বলা হয়েছে যে আত্মত্যাগে তারা এগিয়ে গেছে। তাহলে ক্লিয়ার অ্যান্সার কি? গ। খুবই সিম্পল, কবিতার ব্যাখ্যা জানলে 18 বছর বয়সের কোনো কোশ্চেন কঠিন না। আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। যৌবনের গান প্রবন্ধে এই শ্রদ্ধার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটার দুটো অ্যান্সার নিয়ে প্রচুর মারামারি হয়। একটা গাইডে একটা আছে, আরেকটা গাইডে আরেকটা আছে। কোনটা সঠিক? এই ধরনের উচ্চতর দক্ষতা কোশ্চেন পাইলে সব সময় চেষ্টা করতে হবে বইয়ের সাথে যতটুকু কানেক্টেড রাখা যায়। দুইটা প্রশ্ন নিয়ে একদম খুবই মারামারি কাটাকাটি অবস্থা হয়ে যায় এই 5 নাম্বার কোশ্চেনে। দেখি মারামারি কাটাকাটিটা করো তো। 5-এর অ্যান্সার ঝটপট করো। পাঁচের খ হবে না গ হবে? উত্তরগুলো দাও। ক, খ, গ নাকি ঘ? আবার সবাই 5-এর গ দাগানো শুরু করছে বিপ্লবী মানসিকতার জন্য। ঠিক আছে, এক কাজ করি, আমি তোমাদের ফোনে কমেন্টগুলো দেখি, তাহলে বেটার হবে। ওকে,
তো যারা গ অ্যান্সার দিচ্ছ আর যারা ক অ্যান্সার দিচ্ছ তাদের দুজনের মধ্যেই মারামারি কাটাকাটি যে কাদেরকে তরুণদেরকে দেশের সকল ধর্মের সকল মানুষ সমানভাবে শ্রদ্ধা করে, কেন করে? তারুণ্যদীপ্ত বা নাকি বিপ্লবী মানসিকতা। প্রথম কথা, এটা যৌবনের গান থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? যৌবনের গান থেকে নেওয়া। এখন বইয়ে যৌবনের গানে তরুণদের বিপ্লবী মানসিকতার কথাও বলা আছে, আবার তাদের তারুণ্য দীপ্ততার কথাও বলা আছে। এখন কোনটা ঠিক হবে ভাইয়া? এই দুইটা নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম। তো প্রথমেই তরুণদের যে দীপ্তিমান বা তাদের জ্ঞান, যেই তরুণরা নিজেদের জ্ঞানকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে, এই রিলেটেড কথা বলতে বলতে পরের লাইনে চলে আসে এই লাইনটা। কি সেই লাইন? তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে। তাহলে যখন জ্ঞান নিয়ে কথা বলা হচ্ছে, জ্ঞান রিলেটেড একটাই অপশন আছে আমাদের, তারুণ্য দীপ্ততা। বিপ্লবী মানসিকতা জ্ঞান রিলেটেড কথাবার্তার সাথে যায় না। তাহলে তরুণরা যদি সঠিক অর্থেই নিজেদের জ্ঞানকে কাজে লাগাতে পারে, তাহলে তারা সম্মান পাবে। এই ধরনের কথাবার্তার সাথে আমাদের 6 নম্বরের 5-এর কোন অপশনটা যায়? ক যায়। বিপ্লবী মানসিকতাও যায়। আমি একবারে বলতে পারবো না 100% যে গ হবে না, কিন্তু আমাদের গদ্যের সাথে ক এর সম্পর্ক অনেক বেশি। 5-এর অ্যান্সার হবে ক, তারুণ্য দীপ্ততা। ক্লিয়ার? তারপরে আসো 6 নাম্বার, বতর দিন কিসের সঙ্গে সম্পর্কিত? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। বতর দিন কিসের সাথে সম্পর্কিত? গুড জব। 5-এর ক। ক্লিয়ার? এটা দুটো গাইডে দুটো পাবা, যেই গাইডে পাও অ্যান্সারটা ঠিক করে নিও। ক হবে, তারুণ্য দীপ্ততা হবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসো, বতর দিন কিসের সাথে সম্পর্কিত? 6-এর উত্তর হচ্ছে গ। খুবই সিম্পল, চাষাবাদ। এবং এখান থেকেই তোমাদের খুব ভালোভাবে, এটা স্বর্ণ ভাইয়ার একটা টেকনিক, যারা ভাইয়ার উপন্যাসের ক্লাস করছো তারা সবাই এটা পারবা। দেখো, স্বর্ণ ভাইয়া এখানে দাঁড়ায় আছে, ভাইয়ার বউ 3টা। স্বর্ণ ভাইয়ার বউ কয়টা? সবাই খাতায় লিখে রাখো। ভাইয়ার 3টা বউ, তো আমাদের কি লাভ? আমাদের লাভ আছে। স্বর্ণ ভাইয়ের 3 ব। 3 ব মানে কি? 3টা বউ। 3টা বয়ের নাম হচ্ছে বতর, বেওয়া আর বয়েত। যারা আমার উপন্যাসের ক্লাস করছো তারা এটা খুব ভালোভাবে জানো। বতর, বেওয়া আর বয়েত। লাল শিয়াল উপন্যাসের এই 3টা শব্দ থেকে লিখে রাখো। যে কোনো বোর্ডে প্রত্যেকটা বছরে একটা প্রশ্ন কমন আসবেই। সেটা কি? স্বর্ণ ভাইয়ার 3টা বউ মানে 3টা ব দিয়ে 3টা শব্দ, বতর, বেওয়া, বয়েত। বতর মানে কি? ধান কাটার দিন বা উপযুক্ত সময়। তাহলে দেখো দেখি, বতর দিন মানে কি? চাষাবাদ, ধান কাটার সাথে এটা কানেক্টেড। ধান কাটার দিন। বেওয়া মানে কি? বিধবা। বেওয়া মানে কি? বিধবা। আর বয়েত মানে কি? ছন্দ বা কবিতা। বয়েত মানে কি? ছন্দ বা কবিতা। তাহলে এই 3টা শব্দার্থ একদম মাথায় গেঁথে রাখো। উপন্যাস থেকে এটা প্রতি বছর রিপিট হবে। স্বর্ণ ভাইয়ের বউ 3টা মানে 3টা বয়ের 3টা শব্দ, বতর, বেওয়া, বয়েত। বতরতে ধান কাটার দিন, বেওয়া বিধবা, বয়েত ছন্দ বা কবিতা। ক্লিয়ার? আরো একটা, যেহেতু বয়েত শিখেছো, লাল শিয়াল উপন্যাসে কোন ভাষার বয়েতের কথা বলা আছে? সেটা হচ্ছে কি বলো দেখি? ফার্সি ভাষার বয়েত। কে গায়? আওয়ালপুরের পীর একটা বয়েত গাওয়া শুরু করে। কোন ভাষার বয়েত? ফার্সি ভাষার একটা বয়েত বা কবিতা তিনি বলা শুরু করে। সেটাও আমরা একবার রিভিশন দিয়ে নেই। বলো দেখি, বয়েতটা কি ছিল? সোহবাতে, সোয়ালে তুরা, সোয়ালে কুনাতে। এগুলো কই থেকে আসলো ভাইয়া? এগুলোর জন্য উপন্যাসের বেসিক ক্লাস করতে হবে। আজকে জাস্ট তোমাদেরকে এমসিকিউ সলভ করাইতে আসছি, আইডিয়া দেওয়াইতে আসছি যে একটা প্রশ্ন সলভ করলে তার আশেপাশে মিনিমাম 10টা প্রশ্ন তোমার মাথায় 1 সেকেন্ডে চলে আসবে। এমনভাবে আমরা প্রিপারেশন নিব। এখন ফ্রি ক্লাসে 45 মিনিটে 30টা এমসিকিউ সলভ করানো স্বর্ণ ভাইয়ার কাজ না। স্বর্ণ ভাইয়ার কাজ 45 মিনিটে 100টা এমসিকিউ সলভ করানো, 30টা এমসিকিউ সলভ করাইতে গিয়ে। মানে এটার অর্থ কি ভাইয়া? এটার অর্থ খুব সিম্পল, আমরা একটা এমসিকিউ পড়তে তার আশেপাশের গোষ্ঠী উদ্ধার করব ইনশাল্লাহ। সেটার জন্য রেগুলার ক্লাস করতে হবে, এক ক্লাসে কিছু পাবা না। তো সোহবাতে, সোয়ালে তুরা,
সোয়ালে কুনাত। এটার অর্থ কি বলো দেখি? এটা হচ্ছে আওয়ালপুরের পীর বলে ফরাসি ভাষার বয়েত, না ফার্সি ভাষার। ফার্সি আর ফরাসি কিন্তু আলাদা। ফার্সি মানে কি? ইরান, পারস্য বা ইরানের কাহিনী। আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ। এই দুইটার পার্থক্য জেনে রাখবা, ওকে? তাহলে ফার্সি ভাষার বয়েত সোহবাতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত। এটাকে মনে রাখবা কিভাবে? এটাকেও স্বর্ণ ভাইয়া দিয়ে মনে রাখো। স্বর্ণ ভাইয়া সুন্দর, দেখতে ভালো। দেখতে ভালো মানে মানুষ ভালো, তাই না? আমি বলতেছি নিজের গুণ নিজেই গাচ্ছি। মনে করো স্বর্ণ ভাইয়া মানুষটা ভালো, আর তোমাদের বাসার যে তোয়ালাটা আছে সেই তোয়ালাটা হচ্ছে ময়লা। সেই তোয়ালাটা কি খারাপ, তাই না? তোয়ালা দিয়ে তো আমরা ময়লায় পরিষ্কার করি। তো সেম ভাবে সোহবাতে একই থাকবে, খালি সোয়ালের জায়গায় স্বর্ণ ভাইয়ার জায়গায় হয়ে যাবে তোয়ালে। সোয়ালে তুরা তোয়ালে তুরা তোয়ালে কুনাদ। এইটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের ওই বয়েতটা। ফরাসি ভাষার না, ফার্সি ভাষার বয়েত সোহবাতে সোয়ালে তুরা সোয়ালে কুনাদ। যখনই সোয়ালে লেখা থাকবে তখন অ্যান্সার হবে সুসঙ্গ মানুষকে ভালো করে। সুসঙ্গ মানুষকে কি করে? ভালো করে। আর যখনই তোয়ালে লেখা থাকবে, তোয়ালে মানে ময়লা, তাহলে সব হয়ে যাবে উল্টা। কুসঙ্গ মানুষকে খারাপ করে। এটাও তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছিল, আবারও আসার মতো উপন্যাস থেকে। সো এখানে মুখস্থ করে ফেলো। সোয়ালে লেখা থাকলে সুসঙ্গ মানুষকে ভালো করে, তোয়ালে লেখা থাকলে কুসঙ্গ মানুষকে খারাপ করে। সোহবাতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত, সুসঙ্গ মানুষকে ভালো করে। সোহবাতে তোয়ালে তুরা তোয়ালে কুনাত, তোয়ালে মানে ময়লা, অর্থাৎ কুসঙ্গ মানুষকে খারাপ করে। আর অন্য কোনো চেঞ্জ মুক্তি টুক্তি অপশনে থাকলে এগুলো দাগানো যাবে না। সুসঙ্গ ভালো করে, কুসঙ্গ খারাপ করে, শেষ। এটা বয়েত গেল, তিনটা শব্দার্থ গেল, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে, ওকে? আমরা আমাদের 7 নম্বর এমসিকিউ এ চলে যাই, ওকে? রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠা পেয়েছেন কি হিসেবে? উত্তর করো। ইয়েস, নতুন সিলেবাসে, নতুন আগের সিলেবাসে, শর্ট সিলেবাসে তোমাদের যে টপিকগুলো ছিল এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো তোমাদের ফার্স্ট ইয়ারে। খুবই সহজ টপিক, ওগুলোতে ইম্পর্টেন্স দেওয়ার চেয়ে আমরা এখন যত টেস্ট পেপার সলভ করতে যাব আমরা তত নতুন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিব। কেন? কম পড়া হয়েছে এক, যেন তেনভাবে শেষ করছে আরেক। তো সেগুলোর এমসিকিউ আমরা অবশ্যই খুব বেশি করে সলভ করব এবং তোমাদেরকে ওটা করতে হবে। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো, খুবই সিম্পল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠা পেয়েছেন কি হিসেবে? অর্থাৎ তার কবি পরিচিতি থেকে কোশ্চেন, কবি পরিচিতি ডিপ থেকে এখন কোশ্চেন। বোর্ড পরীক্ষা একটা কমন, স্পেশালি যারা আমাদের একটু প্রতিবন্ধী বোর্ড আছে, যেমন কুমিল্লার যশোর বোর্ড একটু বেশি কঠিন কোশ্চেন করে, তাদের প্রশ্নে এরকম কোশ্চেন আসে যেটা দিছে। তো কি বলো দেখি? সাহসী লেখিকা অবশ্যই, সমাজ সচেতন নারী অবশ্যই, নারী মুক্তির অগ্রদূত সবগুলাই, কোনটা না? এটা ঘ নাম্বার। আর দরকার নেই, বাদ দাও, এগুলো সহজ কোশ্চেন। নেক্সট আসো, মুস্তফা আলী আফগানিস্তানের যে প্রাচীন সাম্রাজ্যের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের আরেকটা গল্প থেকে চলে আসছে, তাই না? উত্তর করো দেখি। মুস্তফা আলী আফগানিস্তানের যে প্রাচীন সাম্রাজ্যের কথা উল্লেখ করেছে। গন্তব্য কাবুল থেকে কোশ্চেন, উত্তর করো। সাতের উত্তর ঘ, সাতের উত্তর ঘ। 8-এর উত্তর কত হবে? হুম, 8-এর উত্তর। গুড জব, একজনের পেয়ে গেছি। এটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা নিয়ে পড়ার কিছু নেই, একদম মাথায় রেখে রাখো। উদ্দেশ্য ছিল কি? আফগানিস্তানের কাবুল শহরে যাওয়া। তার যাওয়ার আগে রাস্তায় কতগুলো এমসিকিউ,
গন্তব্য কাবুল তোমাদের ইনশাআল্লাহ টেস্ট পেপার সলভে আমরা গন্তব্য কাবুলের এমসিকিউ সলভ করার অনেক চেষ্টা করব। কেন? কারণ গন্তব্য কাবুলে এখান থেকে এখানে দূরত্ব কত, এই জায়গা থেকে এই জায়গায় কত সময় লাগছে, কোথায় আমরা রেস্ট নিছি, কোথায় এটাকে পার হয়ে আবার কোন আস্তাবলে থামছে, বাস কোন জায়গায় থামছে, এই লোকের নাম কি, এই লোক কোথায় গেছে। গন্তব্য কাবুলে এরকম অসংখ্য কোশ্চেন আছে। আজকে যদি সলভ করাইতে যাই তোমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তো মাথায় রাখো, গন্তব্য কাবুল এবছর জ্ঞানমূলকের জন্য 3-4 স্টার। তোমাদের আমাদের পেইড ব্যাচে আমি অলরেডি সাজেশন দিয়ে দিছি, সেখানে গন্তব্য কাবুল সবার আগে ছিল জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। তো সেরকম জ্ঞানমূলক কোশ্চেন তুমি টেস্ট পেপার খুলে দেখো, অনেকগুলোতেই পাবা। এগুলো আমাদের সলভ করতে হবে, আজকে পারলে আজকে পড়ে ফেলবা। হ্যাঁ, আর এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু 100% না। এটাই হচ্ছে সমস্যা। বোর্ড এখনো সম্মতি দেয়নি। শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাবনা গেছে, প্রত্যেকটা বোর্ড সম্মতি দেয়নি। এখন যদি তারা সম্মতি না দেয় আমরা এখনো বলতে পারবো না, বাট মের শেষ উইকের মধ্যে তোমরা একটা ফাইনাল ডিসিশন পেয়ে যাবা। তো এই আইডিয়া রাখিও না, প্রিপারেশন একদম করা নাও, তারপর যে কোশ্চেন করার করুক, ঠিক আছে? আর আরেকটা সম্ভাবনা একদম ভিতরের কথা বলি, 27 থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেস্ট পরীক্ষার পরেই বোর্ডরা কোশ্চেন বা পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। অনেক বোর্ডে অলরেডি পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এমনও হইতে পারে, ভিতরের খবর না, আমি শিওরিটি দিচ্ছি না, বাট ধরে রাখো 70 to 80% শিওর যারা এইচএসসি 26 আছো তাদের আলাদা বোর্ডেই পরীক্ষা হবে 27 সাল থেকে, অভিন্ন প্রশ্নে হওয়ার সম্ভাবনা বেশি। এখন লাস্ট মোমেন্টে শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীর প্যানেল যদি জোর করে তাহলে তোমাদের এক কোশ্চেনে হবে, বাট এটা ভিতরের খবর, যতটুকু জানি জানাই দিলাম, আমি শিওর না, বাট ধরে রাখো তোমাদের আলাদা হওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত। মের লাস্ট উইকে যা হবে তোমরা জানতে পারবা। চলো আমরা পড়ায় ব্যাক যাই, ওকে? আটের উত্তর কি? আটের উত্তর হচ্ছে মোগল। এই মোগল কই থেকে পাইলা রে? যারা মোগল লিখছো কোন জায়গায়? প্রাচীন সাম্রাজ্য, মোগল সাম্রাজ্যের কথা কোনো বলা ছিল না ভাইয়া। এখন তোমরা বলো দেখি, গজনি না পারসিক, কোনটা হবে? এটা তোমাদের নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন আছে যে আমাদের এখানে সাম্রাজ্যের কথা, মোগল সাম্রাজ্যের কথা সেভাবে বলা নাই। সেটা হচ্ছে গজনি সাম্রাজ্য ভাইয়া। মুঘল সাম্রাজ্য আমাদের এই দিকে, মুঘল সাম্রাজ্যের আফগানিস্তানের সাথে সম্পর্ক খুব কম, বাট এখানে গজনি সাম্রাজ্যের কথা বলা আছে। নোট করে ফেলো, কোন মুস্তফা আলী আফগানিস্তানের যে প্রাচীন সাম্রাজ্যের কথা উল্লেখ করেছেন সেটা হবে 8-এর গ, গজনি সাম্রাজ্য। জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এই জন্য গন্তব্য কাবুল খাতার পাশে লিখে রাখো যে আজকে আমি গন্তব্য কাবুল নিজে রিডিং পড়ব, এবং নেক্সট পেইড ব্যাচে টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভে সবচেয়ে বেশি কোশ্চেন আমরা গন্তব্য কাবুল থেকে সলভ করব। কেননা জ্ঞানমূলকে লিখে রাখো, এবছর বোর্ড পরীক্ষায় গন্তব্য কাবুল থেকে একটা প্রশ্ন আসবেই, সেটা অভিন্ন হোক বা ভিন্ন হোক। ক্লিয়ার? তাহলে কোন 8-এর উত্তর কি হবে? গ। কোন সাম্রাজ্যের কথা বলেছে? গজনি সাম্রাজ্য। 9 নম্বর এমসিকিউ এ চলে যায়। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার থেকে লাইন, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটা দ্বারা অত্যাচারের ইতিহাস, প্রতিবাদী চেতনা, শ্রমজীবীর বৈশিষ্ট্য নাকি কবিতার প্রতি অনুরাগ? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কার পিঠে? একটা এমসিকিউ, পূর্বপুরুষের পিঠে। কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কেন? কারণ তারা ছিল কৃতদাস। এখন কৃতদাসের পিছনে ক্ষত মানে কি? মানে হচ্ছে কৃতদাসদেরকে শুরু থেকেই বাঙালিরা পরাধীন ছিল, বাঙালিকে অত্যাচার করত। তাহলে কি হবে? কিসের ইতিহাস?
বাঙালির অত্যাচারের ইতিহাসের কথা বলা হয়েছে। এখান থেকে আরো দুইটা এমসিকিউ কি, তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কার কথা বলা হচ্ছে? কবির পূর্বপুরুষ। এবং একই সাথে কি বলো দেখি, তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কেন? কারণ কবির পূর্বপুরুষরা কি ছিলেন? কৃতদাস ছিলেন, অর্থাৎ তারা পরাধীন ছিল, শাসকরা তাদেরকে টানা যে অত্যাচার করছে এই অত্যাচারের কথাই এখানে বলা হচ্ছে। 9 উত্তর হবে ক। 10 নম্বরে চলে যাই। উদ্দীপকটি পড়ে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। বহুপদী লিখে রাখো, বহুপদী প্রচুর কোশ্চেন আসবে। বহুপদী অ্যান্সার করা খুব কঠিন বিষয় না, জাস্ট গল্পের যদি বেসিক বুঝো খুব সহজে পারবা। পিতৃমাতৃহীন, মৃত স্বামীর নির্যাতন। মিতা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে ফুপুর কাছে। গ্রামের উঠতি যুবকের দৃষ্টি পড়ে মিতুর উপর, কিন্তু ফুপু সব প্রতিবন্ধকতা কাটিয়ে মিতুকে লালসা উন্মত্ত লোকদের হাত থেকে আগলে রাখে। এখানে মিতুকে আমাদেরকে বলো দেখি, আমাদের আল্লাদি। এখানে ফুপুকে মাসি পিসি, কার কাছ থেকে? পিতৃমাতৃহীন মিতু, অর্থাৎ বাবা মা ছাড়া মিতু। আমাদের আল্লাদিরও বাবা মা নাই। আল্লাদির বাবা মা কিসে মারা গেছে? কলেরায় মারা গেছে। কিসে মারা গেছে? কলেরায় মারা গেছে। তাকে লালন পালন করছে কে? মাসি আর পিসি, সেটা হচ্ছে ফুপু। এখন কি বলছে উদ্দীপকের ফুপুর মধ্যে মাসি পিসি চরিত্রের কোন দিকটি? মাসি পিসি গল্পে মাসি পিসির মধ্যে মমত্ববোধ আছে? আছে। মাসি পিসি একদম নিজের মনে করে কাকে? আল্লাদিকে লালন পালন করে। দায়িত্ববোধ আছে, সেটাও আছে। আল্লাদিকে ঠিক রাখার জন্য মাসি পিসি কি হয়ে গেছে? এক হয়ে গেছে। মাসি পিসির মাঝে পার্থক্য থাকলেও আল্লাদিকে লালন পালনের চেষ্টায় মাসি পিসি কি হয়ে গেছে? এক হয়ে গেছে। তাহলে দায়িত্ববোধও আছে। তারা কি করে? সবজি বিক্রি করে। মাসি পিসি কি করে? সবজি বিক্রি করে। কোথায় গিয়ে? শহরে গিয়ে সবজি বিক্রি করতে। মাসি পিসির কার সাথে ঝামেলা হয়? সরকার বাবুর সাথে। কেন মাসি পিসির ঝামেলা হয়? বাজারের তোলা নিয়ে। এই এমসিকিউ গুলো সাথে সাথে মনে রাখবা। মাসি পিসি সবজি বিক্রি করার কাজ করে কার জন্য? আল্লাদির জন্য। তাহলে তাদের মধ্যে দায়িত্ববোধ আছে। আত্মসচেতন, মাসি পিসি কি সবকিছু নিয়ে সচেতন? হ্যাঁ। কেন? যখন কি বলো দেখি, কৈলেশ মাসি পিসিকে ধমকাইতে চায়। কি ধমকাইতে চায়? যে তোমরা কি এই কাজ করতে, বাজে কথা রাখো দেখি কৈলেশ, তাই না? আবার যখন কানাই আসে, মাসি পিসি সাবধান হয়ে পুরো গ্রামের লোককে ডাক দেয়। তাহলে মাসি পিসি কি বোকাশোকা মানুষ? তাদেরকে ভুল বোঝায় আল্লাদিকে কেউ কি নিয়ে যেতে পারছে? পারে নাই। তাহলে সবগুলোই হবে। এবং মাসি পিসির মধ্যে মমত্ববোধ, দায়িত্ববোধ, আত্মসচেতন, চারটাই মাসি পিসির মধ্যে কি আছে? আছে। চারটাই কার মধ্যে আছে? আমাদের মাসি পিসির মধ্যে প্রেজেন্ট। ওকে, ঠিক আছে। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো 11 নম্বর। কুহেলি উত্তরীতলে কে চলে গেছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আরেকটা কবিতায় তোমরা পাবা, সেটা হচ্ছে সোনার তরী। কেন? আমি এই জায়গাটা একদম ক্লিয়ার করে দিচ্ছি যেন আজকের পরে এই ধরনের এমসিকিউ ভুল না হয়। ঝটপট অ্যান্সার করো, আমি বুঝাই দিচ্ছি এটা। ওকে, এত বাচ্চা কম কেন আজকে? তোমরা ক্লাসের আপডেট পাওনি? দেখা যাক নেক্সট যদি আমি তোমাদের ফ্রি ক্লাস নিই, বাংলার ফ্রেন্ডদেরকে জানায় রাখবা, নেক্সট যদি আমি ফ্রি ক্লাস নিই অবশ্যই তোমাদেরকে একটা রিলস দিয়ে তাহলে কন্টেন্টগুলো তোমাদের কাছে যাবে। আমি জানতাম না তো, ঈদের পরে হুট করে আসছি, তাই তোমাদের আজকে ক্লাসের ব্যাপারে অনেকে জানো না। ওকে, 11 নম্বর অ্যান্সার করো। 11-র অনেকে গ অ্যান্সার করছে, অনেকে ক অ্যান্সার করছে। ভাইয়া প্রবলেম কি? এটা আমি ক্লিয়ার করে দিই। দেখো ভাইয়া, রূপক কবিতা, রূপক কবিতা বা রূপকের কাছাকাছি কোনো একটা লুকায়িত অর্থযুক্ত কবিতায় দুই ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন, আর কি? আর হচ্ছে অর্থমূলক কোশ্চেন। যেমন সোনার তরী কবিতায় যখন তোমরা দেখবা, সোনার তরী কবিতায় একটা কৃষকের গল্প বলা হচ্ছে। এখন যদি তোমার কোশ্চেন আসে, কুলে একা কে বসে আছে,
অপশনে কবিও আছে কৃষকও আছে, তুমি কি অ্যান্সার করবা? সব সময় যখন ডিরেক্ট কবিতার লাইন থেকে কোশ্চেন আসবে সেটা জ্ঞানমূলক কোশ্চেন, সেটা ডিরেক্ট কৃষক অ্যান্সার করতে হবে। বাট কুলে একা বসে থাকা দ্বারা কার একাকিত্বকে বোঝানো হয়েছে, এই প্রশ্নটা যদি হয় তখন অ্যান্সার হবে সব সময় কবি। এখানেও যদি বলা হতো কুয়াশার চাদরে ঢাকা মানুষটি দ্বারা কাকে বোঝানো হয়েছে, যখনই বোঝানো হয়েছে, কার কথা বলা হয়েছে, তুলে ধরা হয়েছে, প্রতিনিধিত্ব করা হয়েছে, এই ধরনের কথাবার্তা যখন বলবে তখন বুঝবা ভিতরের অর্থ, অর্থাৎ কবিতাটা কি বুঝাইতে চাচ্ছে সেটা জানতে চাচ্ছে। তখন অ্যান্সার কি হবে? কবি। আর তাহারেই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী মানে কি? মানে হচ্ছে সুফিয়া কামালের স্বামী। ক্লিয়ার? বাট এই লাইনে কুহেলি উত্তরীতলে কে চলে গেছে, ডিরেক্ট কবিতার প্রশ্ন, কোনো বোঝানো নাই, কার কথা বলা হয়েছে নাই, কার কথা ফুটিয়ে তোলা হয়েছে নাই, কে চলে যাচ্ছে বা কার চলে যাওয়ার কথা বোঝানো হচ্ছে, এই ধরনের কোনো লাইন নাই। তাহলে যখন বোঝানো, ফুটিয়ে তোলা, তুলে ধরা, প্রতিনিধিত্ব এই ধরনের কথাবার্তা থাকবে না, তখন কবিতায় লাইন টু লাইন যে অ্যান্সার আছে সেটা কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী, কুয়াশার চাদরে ঢাকা মাঘের সন্ন্যাসী। তাহলে যেহেতু কোনো ক্রিটিক্যাল প্রশ্ন না, এটা নর্মাল কোশ্চেন, অ্যান্সার হবে মাঘের সন্ন্যাসী। বাট যদি বলা হতো কুয়াশার চাদরে ঢাকা মানুষটা আসলে কে, বা কুয়াশার চাদরে ঢাকা দ্বারা কাকে বোঝানো হয়েছে, তখন অ্যান্সার হইতো কবির স্বামী। অর্থাৎ ডিরেক্ট কবিতার লাইন থেকে কোশ্চেন করলে নর্মাল অ্যান্সার হবে মাঘের সন্ন্যাসী, বসন্ত এগুলো। আর সোনাত্তরীতে গেলে কি হবে? কৃষক, মাঝি এগুলো। যেমন কুলে একা কে বসে আছে, কৃষক, চারিদিকে চলে যায়, কোনো দিকে নাহি চায় কে, মাঝি, এগুলো নর্মাল। যখনই বোঝা হচ্ছে কোনো দিকে না চাওয়া দ্বারা কাকে বোঝানো হয়েছে, মহাকালের প্রতীককে বোঝানো হয়েছে। যখনই বোঝানো এরকম কথা থাকবে ভিতরের অর্থ, আর বোঝানো না থাকলে নর্মাল অর্থ। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হুটহাট ভুল করে ফেলো, কেউ বেশি বুঝো, কেউ কম বুঝো, এটা বোঝা যাবে না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে 11-র অ্যান্সার কি হবে? গ। এটা বুঝিয়ে দিলাম, এইভাবে অ্যান্সার করবা সবাই। 12 নাম্বার, শওকত আলীর রচনায় প্রতিফলন ঘটেছে কিসের? আবার দেখো, তোমাদের আবার কবি পরিচিতি থেকে কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে পড়তেই হবে। এটা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য একটা খুব ভালো প্রিপারেশন দিবে। এবং অ্যাডমিশন নিয়েও কথা বলছি। 12 নম্বরের অ্যান্সার করো। শওকত আলীর রচনায় আমরা নৃতত্ত্ব নিয়ে অবশ্যই পাই, ইতিহাস আর বিজ্ঞান নিয়ে আমরা শওকত আলীর আলোচনায় পাই না। কেন পাই না? কারণ হচ্ছে তিনি বিজ্ঞান নিয়ে গবেষণা করেনি, সমাজ নিয়ে গবেষণা করছে। তাহলে ইতিহাস এবং সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, এই 1 আর 3 সঠিক আছে। বিজ্ঞানের আলোচনা পাই না, এটা জ্ঞানমূলক, কবি পরিচিতি ইন ডিটেলসে না পড়লে পারবা না। 1 আর 3 উত্তর হবে। 12-র উত্তর তাহলে কত হবে? খ। 12-র উত্তর খ, 1 এবং 3। এবং এটার জন্যই জ্ঞানমূলক কবি পরিচিতি থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা মাত্র 10%, বাট অ্যাডমিশনে কোশ্চেন আসার সম্ভাবনা 50 to 60%। এই অ্যাডমিশনের জন্য এই প্রিপারেশনটা তোমরা যদি আগেই নিয়ে রাখতে চাও, তোমাদের কিন্তু প্রি অ্যাডমিশন ব্যাচও চালু হয়ে গেছে। তো যারা প্রি অ্যাডমিশন ব্যাচে অলরেডি প্রায় 100+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যে তোমরা তো এইচএসসি পরীক্ষা দিয়ে কাজ কি, অ্যাডমিশনেই তো যাবা, তাই না? তাহলে যদি অ্যাডমিশনেই যাও, তোমাদেরকে আগে থেকে একটু মেন্টালিটি রাখতে হবে যে দেখো আমাদের টেস্ট পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দিচ্ছে। অ্যাডমিশনের জন্য কবি পরিচিতি, গল্পের ইনডেপথ এই প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখলে তারপরে যখন অ্যাডমিশনে যাবা তোমার কঠিন লাগবে না। ঠিক আছে? তো এই নিয়ে তোমরা প্রি অ্যাডমিশন ব্যাচে কি কি পাবা জাস্ট পেজে মেসেজ দাও। আমি পড়াইতে আসছি, পড়াই, জাস্ট জানায় রাখতেছি। যারা অ্যাডমিশনের এরকম একদম খুব ভালো টপার লেভেলের প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ে 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও। লিজা সবসময় ভাবতো ধনী পরিবারে তার জন্ম হলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারত, তার ঘরে থাকতো দামি সব আসবাব, কিন্তু বাস্তবতা ভিন্ন। কার? আমাদের
বইয়ে এরকম একটাই গল্প আছে, নেকলেস গল্প। এরকম একটাই মানুষ আছে, সেটা কি বলো দেখি? মাতিলদা, বা যাকে বলা হয় মাদাম লুইসেল, তাই না? নেকলেস গল্পের সেই লোভী ক্যারেক্টার, যে নিজেকে ভাবে আমি অনেক সুন্দরী, আমার জন্ম হওয়ার কথা ধনী পরিবারে, তা বাদ দিয়ে আমি জন্মিয়েছি কোথায়? খুবই গুরুত্বপূর্ণ। মাতিলদা কোন পরিবারে জন্মায়? কেরানি পরিবারে জন্মায়। কোন পরিবারে? কেরানি পরিবারে। তার স্বামীর নাম কি? মসিয়ে লুইসেল। মিস্টারকে বলা হয় মসিয়ে, আর মিসেসকে বলা হয় মাদাম। মসিয়ে লুইসেল হচ্ছে তার কে? স্বামী, যে কোথায় চাকরি করে? শিক্ষা অফিসে চাকরি করে। তাহলে উদ্দীপকের সঙ্গে আমাদের লিজার সাথে কার সম্পর্ক? মাতিলদা। এবং মাথায় রাখবা, অনেকে মাদাম দেখে আবার পুরা নাম মনে করো, যে রে মাদাম মনে হয় তার নামের অংশ না। লুইসেল স্বামীর বংশ, তার আসল নাম মাতিলদা, বাট মেয়েদেরকে তাদের নিজের নামে রাখা হইতো না। যেমন আমার নাম কি? ধরো স্বর্ণ ভাইয়া, আমার ওয়াইফের নাম কি হবে? মিস্টার স্বর্ণ, মিসেস স্বর্ণ। ঠিক একইভাবে তার স্বামীর নাম হচ্ছে লুইসেল, মিস্টারকে বলা হয় মসিয়ে, তাহলে মিস্টার লুইসেল, বউয়ের নাম হচ্ছে মাদাম লুইসেল, কিন্তু তার আসল নাম হচ্ছে মাতিলদা। বাট আমরা গল্পে একবার তার আসল নামটা পাই, বাট আমরা নর্মালি আগের সময় দেখতাম যে নারীদেরকে তাদের স্বামীদের সারনেম দিয়ে বা শেষ নাম দিয়ে কি করা হতো? প্রকাশ করা হতো। তো মাথায় রাখিও, লুইসেল কিন্তু এর আসল নাম না, এর স্বামীর বংশ পরিচয়। ওকে, ঠিক আছে। তারপর ফোর্স্তিয়ারকে, মাদাম ফোর্স্তিয়ার হচ্ছে তার ওই বান্ধবী, যে ওকে জড়োয়া হারটা দিয়েছিল। খুবই সহজ কোশ্চেন, তাই না? এবং এরকম কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য কিন্তু এক্সাম ব্যাচ আছে ভাই, সিরিয়াসলি। তুমি জাস্ট ভাবো, তুমি এইচএসসি 26 পরীক্ষা দিবা, তোমার কি লাগবে? তুমি পেজে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমার এই প্রবলেম হচ্ছে, আমি একটু আপনাদের সাথে ফোনে কথা বলতে চাই। ব্যাস, তুমি এক্সাম দিতে চাও, তুমি পড়তে চাও, তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, আমরা সব কিছুতে আছি তোমাদের জন্য। তো এগুলো আর পড়ায় বাদ না দিই, আমরা পড়ায় চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ে 15 আর 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। এখন পর্যন্ত উদ্দীপক থেকেই আমরা 3টা কোশ্চেন পাইছি। তাহলে বুঝতেই পারছো, এবছর শুধু না, যেহেতু টপিক বেশি, বহুপদী কোশ্চেনের সংখ্যা এবং উদ্দীপক থেকে উচ্চতর দক্ষতা কোশ্চেন একটু বেড়ে যাইতে পারে। তো তুমি যদি গল্পের শুধু জ্ঞানমূলক মুখস্থ করো, গল্প না বুঝো, তোমার জন্য একটু টাফ হবে। তো চলো, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। অর্থাৎ মাথা উঁচু করে রাখা। এই মাথা উঁচু করে রাখা আমাদের একটা গল্পেই আছে। পিঠের মধ্যে সপাত সপাত চাবুক পড়তেছে, কিন্তু নুরুল হুদার কাছে তা শুধু স্রেফ উৎপাত মনে হচ্ছে। নুরুল হুদার কাছে নিজের পিঠের চামড়াকে কি মনে হচ্ছে? রেইনকোট। তাহলে কোন গল্পের কথা বলা আছে? আমাদের রেইনকোট গল্পের একটা কথা এখানে বলা আছে, তাই না? তাহলে কি বলো দেখি, উদ্দীপকের শেষ চরণটির সঙ্গে রেইনকোট গল্পের কার চরিত্রের সাদৃশ্য আছে? ওই যে যখন মিলিটারি নুরুল হুদাকে নিয়ে চলে গেল, নুরুল হুদার যখন মনে হলো, যখন তার উপর অত্যাচার করতে শুরু হলো, তার মনে হলো যে রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে। রেইনকোটের উপর বৃষ্টি পড়া মানে কি? নুরুল হুদার উপর চাবুক মারাকে নুরুল হুদার মনে হচ্ছে স্রেফ বৃষ্টি পড়ছে। অর্থাৎ সে মাথা নিচু না করে সে চিৎকার করে বলে, ওই ভীতু মানুষটা, যে কুলিদের ঠিকানা, মুক্তিবাহিনীর ঠিকানা আমার জানা আছে, সে কিন্তু জানে না, কিন্তু তারপরেও সে মাথা উঁচু করে আছে। এই বিষয়টাই এখানে চলে আসছে। তাহলে উদ্দীপকের শেষ চরণের সঙ্গে রেইনকোট গল্পের কার সাদৃশ্য আছে? উদ্দীপকের শেষ চরণের সঙ্গে রেইনকোট গল্পের নুরুল হুদার সাদৃশ্য আছে। ওই যে সে রেইনকোট পরে যখন রেইনকোট গায়ে নাই কিন্তু চেতনায় আছে, সে পাকিস্তানি বাহিনীর সামনে মাথা নত করেনি, তাদের কাছে ক্ষমা চায়নি যে আমাকে ছাড়ে দেন, বরং সে মাথা উঁচু করেছিল। উদ্দীপক ও রেইনকোট গল্পের পটভূমি, অর্থাৎ রেইনকোট গল্প মুক্তিযুদ্ধের চেতনা ছিল, পাকিস্তানিদের শোষণ ছিল, বাঙালির আত্মপ্রত্যয় মানে কি? নিজের মনোবল, আত্মসম্মান ছিল। তিনটাই আছে, উদ্দীপকেও আছে, রেইনকোট গল্পেও আছে। উত্তর কি হবে? ঘ, 1, 2, 3 সবগুলো অ্যান্সার হবে। ওকে, 16 অ্যান্সার কি হবে? 16 অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, ওকে। 17 নাম্বার, মেঘনাথকে বাসবত্রাস বলার কারণ কি?
খুবই সিম্পল লাইন। আমরা মেঘনাদ বধ কাব্য যখন পড়ব তখন আমরা মেঘনাদকে বেশ কিছু নামে পাবো। বাসবত্রাস, বাসব বিজয়ী, অরিন্দম, এই তিনটা শব্দ খুব ভালোভাবে মনে রাখবা। বাসবত্রাস, বাসব জয়ী, ঠিক আছে? এই দুইটা নাম। বাসবকে, বাসব হচ্ছে ইন্দ্র, ওকে, এবং তিনি হচ্ছে দেবতাদের প্রধান, দেবতাদের রাজা বলা হয় তাকে। তো দেবতাদের রাজাকে আমাদের মেঘনাদ হারিয়েছে। যেহেতু সে হারিয়েছে সেই কারণেই তাকে বাসব বিজয়ী আবার বাসব ত্রাস দুটাই বলা হয়। দুইটার অর্থ একটাই, যে মেঘনাদ বাসবকে হারাইছে। মেঘনাদ কি করছে? বাসবকে পরাজিত করছে বলেই তাকে বাসব ত্রাস, বাসব বিজয়ী বলা হচ্ছে। মেঘনাদের ক্ষমতা দেখাইতে গিয়ে, যে সে যেহেতু মেঘনাদের মতন পাওয়ারফুল, যে ইন্দ্রকে হারাইছে, সেই মেঘনাদ কিভাবে লক্ষণের কাছে হারে? এটা তো কোনোভাবেই পসিবল না। লক্ষণ তো একটা সাধারণ মানুষ হিসেবে সেখানে ছিল, তাই না? তো এই জায়গাটাই তুলে ধরার জন্য বলা হচ্ছে। তো এটা একদম বেসিক জ্ঞানমূলক। বাসব ত্রাস বলুক, বাসব বিজয়ী বলুক, মানে একটাই, বাসব বা ইন্দ্র দেবতাকে মেঘনাদ পরাজিত করছে। ওকে, 17-র অ্যান্সার কি হবে? গ। নেক্সট আমাদের 18 নাম্বার, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। এটা কোন? আমাদের বিদ্রোহী কবিতার লাইন, তাই না? কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আসে। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে তুলনা করেন? পৃথিবীর অভিশাপ হিসেবে তুলনা করেন। এটা প্রচুর বোর্ড পরীক্ষায় আসছে। বিদ্রোহী কবিতা থেকে এমসিকিউটা মনে রাখবা। কবি নিজেকে কি হিসেবে? কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে তুলনা করেন। এবং এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়? আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। মহাভয় কাদের জন্য? এই পুরো কবিতাটায় কবি নিজেকে অন্যায়, শাসন শোষণের বিরুদ্ধে ভয়, পৃথিবীতে অন্যায়কারীদের জন্য অভিশাপ হিসেবে তুলনা করেছেন। তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, ঠিক। অত্যাচারীর জন্য ভয়ঙ্কর, ঠিক। পৃথিবীর জন্য ভয়ঙ্কর। কবি কি নিজেকে অভিশাপ পৃথিবীর দ্বারা এটা বোঝানো হয়েছে যে তিনি পৃথিবীর জন্য খারাপ? না, তিনি অত্যাচারী শাসক শোষক, ইংরেজি শাসকদের জন্য তিনি খারাপ। ভালো কাদের জন্য? বিধবার বুকের ক্রন্দন শ্বাস, অবমনিতের মরম বেদনা, অর্থাৎ তিনি অসহায় মানুষদের জন্য ভালোবাসা, আর অত্যাচারীদের জন্য তিনি খারাপ। এটা আমরা যখন কবিতার ব্যাখ্যা পড়ছি জানি। তাহলে পৃথিবীর জন্য ভয়ঙ্কর তো হবে না, 1 আর 2 হবে। 18-র উত্তর ক। 18-র উত্তর কি হবে? ক। খুবই সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যায়। জীবনানন্দ দাশের যে ধরনের কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আবার এটা তোমাদের অ্যাডমিশন প্যাটার্নের কোশ্চেন। কি প্যাটার্ন? অ্যাডমিশন প্যাটার্নের কোশ্চেন। এই প্রশ্নটা তুমি যদি মুখস্থ না করো পারবা না, এবং বোর্ড পরীক্ষায় আমি লিখে দিচ্ছি এত ডেপথ কোশ্চেন কবি পরিচিতি থেকে আসবে না। আমি আবারও বলছি, আসলেই বোর্ড পরীক্ষায় এত ইনডেপথ কোশ্চেন তোমাদের আসবে না। ঠিক আছে? বোর্ড পরীক্ষায় তোমাদের এত ইনডেপথ কোশ্চেন আসবে না। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য পড়তে হবে, যেহেতু কলেজরা মির্জাপুর ক্যাডেট কলেজের কোশ্চেন তারা আগে থেকেই প্রিপেয়ার করে। যারা এরকম কলেজগুলোতে পড়ো না তারা কিন্তু অ্যাডমিশনে এসে লাস্ট মোমেন্টে খুবই খাবি খাও, যে এগুলো সম্পর্কে আইডিয়াই থাকে না যে কবি পরিচিতির এত গভীরের প্রশ্ন পড়তে হবে। এটা কেন পড়তে হবে? কারণ অ্যাডমিশনে রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, এই ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি যারা এইম করছো তাদেরকে বলি ভাইয়া আমি অ্যাডমিশনই পড়াই। এইচএসসিতেই আমি রিসেন্ট তোমাদেরকে পড়াচ্ছি। কেন? কারণ তোমাদের অ্যাডমিশনে পড়াইতে গেলে এইচএসসির বেসিক আমাকে 100 বার গিলায় খাওয়াইতে হয়, তোমরা পড়ো না আগে থেকে। সেই জায়গায় তোমাদের চান্স আছে প্রি অ্যাডমিশন ব্যাচে আগের চেয়ে টাকাও কমে ভর্তি হইতে পারবা, আবার একটা মেন্টাল প্রিপারেশনও রাখতে পারবা যে হ্যাঁ আমাদের অ্যাডমিশনের কোশ্চেন এরকম হয়। তো প্রি অ্যাডমিশন ব্যাচের ব্যাপারে পেজে মেসেজ দিয়ে কথা বলতে পারো। জীবনানন্দ দাশের যে ধরনের কবিতা, এটা একদম জ্ঞানমূলক। জীবনানন্দ দাশ আমাদের কি বলো দেখি? নিসর্গ বিষয়ক। কি বিষয়ক? জীবনানন্দ দাশ নিসর্গ বিষয়ক, অর্থাৎ প্রকৃতির যে নিসর্গ দিক, একটা লুকায়িত দিক থাকে,
সেই দিকটা নিয়ে তিনি আলোচনা করেন এবং এই আলোচনাটাই আমাদের জাতিসত্তা বিকাশ বা বাঙালি হিসেবে যে নিজেদের প্রকৃতিকে ভালোবাসা, সংস্কৃতিকে ভালোবাসা, এই দিকটা তিনি ফুটায় তোলেন। এটা জ্ঞানমূলক না পড়লে, তার লেখার ব্যাখ্যা না পড়লে বুঝবা না, জাস্ট জ্ঞানমূলক হিসেবে মনে রাখো 19-এর খ নিসর্গ বিষয়ক। ওকে, ঠিক আছে। আর মাত্র 10টা এমসিকিউ। আমরা নেক্সট চলে যাই 20 নম্বর কোশ্চেনের উত্তরে। নিচের উদ্দীপকটি পড়ে 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষের মানুষ এবং তাদের জীবনকে আজও মনে রাখে। উদ্দীপকের আলোকে জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্য রয়েছে। তো উত্তর করো, এটা খুবই সহজ। ওই যে বললাম সাদৃশ্য রয়েছে, তুলে ধরা হয়েছে, ভিতরের কোন জিনিস কি, কিসের সাথে মিল আছে, উত্তর করো। সোনার তরী কবিতায় আমরা জানি, একদম একটা চার্ট দিয়ে মুখস্থ রাখবা। সোনার তরী কবিতায় কৃষক আসলে কবি। বাঁকা জল আসলে কি? কালের স্রোত। বাঁকা জল কি? কালের স্রোত। মাঝি কি? মাঝি হচ্ছে মহাকাল। মাঝি হচ্ছে কি? মহাকালের প্রতীক। আর সোনার তরী হচ্ছে মহাকালের প্রতীক, মানে রিপ্রেজেন্টেটিভ। মহাকালের প্রতীক। সোনার তরী হচ্ছে মহাকাল বা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সময় নিজেই। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় থাকলেই সোনার তরীর কোশ্চেন অ্যান্সার করা খুবই সিম্পল। তো আমাদের সোনার তরী কবিতায় কৃষকের সোনার ধান দ্বারা আমাদের একজন কবির সাহিত্যকর্মের কথা বোঝানো হয়। এবং কবির কি টিকে থাকে? সাহিত্যকর্ম পৃথিবীতে টিকে আছে, কবি মারা গেছে। জসিমউদ্দিন কবি মানে কৃষক। জসিমউদ্দিনের সাহিত্য কি? সোনার ধান। জসিমউদ্দিন মারা গেছে কেন? মহাকালে মানুষের শুধু সৃষ্টি টিকে থাকে। আর কি? আর হচ্ছে জসিমউদ্দিন বাঁচে আছে কিসের মাধ্যমে? জসিমউদ্দিন বাঁচে আছে তার সোনার ধান বা তার সৃষ্টিকর্মের মাধ্যমে। তাহলে খুবই সিম্পল। যদি প্রশ্ন করে জয়নুল আবেদিনের সাথে কৃষকের মিল আছে, তারপরে কি তার সাহিত্যের সাথে সোনার ধানের মিল আছে, সাহিত্যের পৃথিবীর মাঝে টিকে থাকার সাথে কিসের মিল আছে? সোনার তরীর মিল আছে। যত কোশ্চেন করুক পারবা, সিম্পল হিসাব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। 21 নাম্বার কোশ্চেন, নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম বলতে কি বোঝানো হয়েছে? নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, ঝটপট অ্যান্সার করো। কই 21-এর উত্তর? এই যে কনফিউশন আবার শুরু। উপন্যাসের ক্লাস পেজে পাবা ভাইয়া, উপন্যাসের ক্লাস তোমরা আমাদের পেইড ব্যাচে পাবা। এবং যারা টেস্ট পেপার সলভ গ্রুপে থাকবা সবাই এই বেসিক ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি। যারা এটাই তোমাদের সবচেয়ে লাভ, যে অনেকেই পড়ায় ঠিকমতো এগিয়ে থাকতে পারো না, তো তাদের জন্য কিন্তু আমাদের বেসিক ক্লাস একদম ফ্রি থাকবে। যাদের বেসিকে প্রবলেম তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারবা। ওকে, দেখি উত্তর। 21-এর উত্তর খ, বস্তু স্বপ্নহীন নিদ্রায় আচ্ছন্ন থাকা, তাই না? নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, এটা কোন জায়গায় আগে দেখো? প্রত্যাবর্তনের লজ্জা। তোমাদের বইয়ের সবচেয়ে সহজ কবিতা, তোমাদের বইয়ের কি সবচেয়ে সহজ কবিতা, তাই না? যেখানে কবি কি আসলেই আবার নিজের
ঘরের কাছে ফিরে আসছে। এই যে একটা জায়গা থেকে নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, অর্থাৎ ওই যে কবি ট্রেন মিস করবে, অর্থাৎ কি কোনো স্বপ্ন নাই, কোনো স্বপ্ন নাই, ডিরেক্ট কি হয়েছে, একটা স্বপ্নহীন ঘুম, এমন একটা ঘুম, সেই ঘুমের মধ্যে তিনি একদম পড়ে থাকলো। তাহলে খ উত্তর হবে না গ উত্তর হবে? যারা খ উত্তর দিছো তাদেরকে বলি ভাইয়া ভুল। নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়ে থাকা মানে স্বপ্নওয়ালা ঘুমে আমাদের সহজে ঘুম ভেঙে যায়, একটু আওয়াজ হইলে ঘুম ভাঙে, কিন্তু যেই ঘুমে কোনো স্বপ্ন নাই সেই ঘুম মানে কি আমরা একদম টানা ঘুমাবো, অর্থাৎ খুবই সিম্পল। কবির অতিরিক্ত ঘুমানোর কথা বলা হচ্ছে। কবি মিস করছে কেন বলো দেখি? মিস করার কারণই তো হচ্ছে তিনি খুব বেশি ঘুমায় গেছিল। বইয়ের সবচেয়ে সহজ কবিতা। 21-এর উত্তর কি হবে? 21-এর উত্তর হবে গ। ক্লিয়ার? ওকে। তো যারা খ বা ঘ দাগাচ্ছিলা একটাও কিন্তু ঠিক না। নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, বলছি তো প্রত্যাবর্তনে লজ্জা কবিতা পড়তে তোমার মাত্র 15 মিনিট লাগবে। বেসিক ক্লাস দেখবা, জাস্ট 15 মিনিট এই কবিতার প্রত্যেকটা লাইন তুমি বুঝে যাবা। কি সিম্পল। তুমি ট্রেন মিস করছো, আবার লজ্জায় বাসায় ফিরে যাচ্ছ, বাপ মা হাসি তোমাকে আবার নিজের কাছে নিয়ে নিচ্ছে। এটাই একটা হচ্ছে কবিতা, আর এটার কোনো নাই। তোমাদের বইয়ের সবচেয়ে সহজ কবিতা এটা, একবার পড়লে পারবা। তো পড়নি যেহেতু এই জন্য অনেকে ভুল করছে, এটা মাথায় রাখো, খুব সিম্পল। আমাদের কবি কি করছে? কবি নিঃস্বপ্ন নিদ্রায় মানে ঘুমায় গেছে, এমন ঘুম ঘুমাইছে যা ট্রেন মিস করছে। ওকে, ঠিক আছে। 22-এ চলে যাই। নিচের কোন বানানটি সঠিক? এটা নিয়ে খুবই ঝামেলা হয়, এটা আমি ক্লিয়ার করে দেই। দেখো ভাইয়া, অনেক বইয়ে এই দুটো অ্যান্সারই ঠিক, কিন্তু দেখো দেখো জসিম উদ্দিন, এই বানানটাও ঠিক, আবার সব কিন্তু দীর্ঘইকার হবে। প্রথম জিনিস, জসিম উদ্দিন নামের বানানে সব দীর্ঘইকার হবে, এবং তারপরে তুমি যুক্তবর্ণ যদি ভাঙেও দেখাও সেটাও সঠিক বানান, যুক্তবর্ণ যদি যুক্ত করে দেখাও সেটাও সঠিক বানান। কিন্তু আগের সময়ে অধিকাংশ যুক্তবর্ণে হসন্ত দিয়ে দেখানো হতো। যেহেতু জসিমউদ্দিনের নামের বানানে অপশনে যদি এটা থাকে হসন্ত দিয়ে দেখাবা, অপশনে যদি হসন্ত না থাকে এটা অ্যান্সার করবা। দুইটাই ঠিক, কেউ বলতে পারবে না যে ক হবে না খ হবে। বাট কি বলো দেখি, বাট কি ওই যে হসন্ত দিয়ে দেখানো আগের নিয়ম ছিল, আর জসিমউদ্দিন কি আগের মানুষ, তাই আমরা হসন্ত দিয়ে দেখানো অপশন পেলে সেটা অ্যান্সার করব। আর যদি ওর সেটা অপশনে না থাকে এটাও ঠিক, এটাকে ভুল বলা যাবে না। সবচেয়ে বেশি ঠিক হচ্ছে এটা, খ নাম্বার। ক আর খ দুইটা একই জিনিস, বাট জসিমউদ্দিনের নামের বানানে একটাই মনে রাখবা, দীর্ঘইকার দীর্ঘইকার, দুইটাই দীর্ঘইকার হবে, তার নামের বানানে কোনো রস্যইকার নাই। ক্লিয়ার? ওকে, নেক্সট 23 নাম্বার কোশ্চেনে চলে যায়। সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানের মুখ শুকিয়ে গেল। পদ্মা কবিতায় কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়? পদ্মা কবিতা, পদ্মা কবিতার লাইনই একটা। আমরা পদ্মা কবিতার উপকারী দিক, মানুষের জীবনের সাথে সম্পর্কিত রূপ, আর পদ্মা কবিতার ভয়ানক রূপ, এই দুইটা জিনিস পাইছি না পদ্মা কবিতায়? এক কি? এক হচ্ছে পদ্মা কবিতা দেখে এমন যে তার স্রোত, সেটা দেখে একদম সমুদ্র জয় করা পর্তুগিজ, কোন জায়গার? পর্তুগিজ জলদস্যু হারমাদ। হারমাদ কোন জলদস্যু? পর্তুগিজ জলদস্যু হারমাদ পর্যন্ত কেঁপে যায়, এমন ভয়ানক রূপ। তাহলে সেম, সন্ত্রাসীদের দেখে ভয়ে রোমান, আর পদ্মা নদীর ঢেউ দেখে জলদস্যু হারমাদ ভয় পেয়ে গেল। তাহলে এখানে কি বলো দেখি? ক নাম্বার, এটাই হবে। আর বাকি একটার সাথেও কোনো রিলেশন নাই। যেভাবে কি কাকে দেখে? সন্ত্রাসীদেরকে দেখে, অর্থাৎ অনেক পাওয়ার দেখে আমাদের রোমান ভয় পাইছে, এবং এরকম ভয়ের রূপ একজনই দেওয়া আছে, হারমাদ। হারমাদকে পর্তুগিজ জলদস্যু, এবং এই হারমাদের সাথে কিসের তুলনা করা হয়েছে? যে পদ্মা নদীর ঢেউ দেখে হারমাদ পর্যন্ত ভয় পায়। 24 নাম্বার, ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কিরূপ বর্ণমালা ঝরে পড়ে। 24-এর অ্যান্সার খুবই সহজ কোশ্চেন, এবং এই জায়গা থেকে সালাম বরকতের একটা টেকনিক শিখাই দিব। ফেব্রুয়ারি 1969 কবিতার 50% জ্ঞানমূলক কোশ্চেন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা, লিখে রাখো। ওকে,
অবিরত অবিনাশী বর্ণমালা। কি কেমন বর্ণমালা? অবিনাশী বর্ণমালা। বইয়ে একদম জ্ঞানমূলক কোশ্চেনের অ্যান্সার 24 নাম্বার। এটা কোনো পার্থক্যই নাই। এবং এই যে সালাম আর বরকতকে নিয়েই তোমাদের ফেব্রুয়ারি 1969 কবিতার মেজর কোশ্চেনগুলো প্রশ্ন করা হয়। কাকে নিয়ে বলো দেখি? অবিরত অবিনাশী বর্ণমালা ফেব্রুয়ারি 1969 কবিতায় তোমাদের সালাম এবং বরকত। সালাম কাজ করবে 5টা, বরকত কাজ করবে 2টা। ওকে, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে হচ্ছে বরকত। আর গাঢ় উচ্চারণে, গাঢ় উচ্চারণে দুঃখিনী মাতার অশ্রুজল আত্মত্যাগের কথা বলে কে? বরকত। আর সালাম কাজ করে 5টা। এক কি? শূন্যে ফ্ল্যাগ তোলে। তারপরে কি করে? সালাম শূন্যে ফ্ল্যাগ তোলে, রাজপথে নামে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ টেকনিক দেখো, স্বর্ণ ভাইয়ার মুখ একটা অনেক বড় জিনিস। মুখের একটা পার্ট হচ্ছে চোখ, মুখের সেন্টার বলতে পারো, তাই না? সেম বাংলাদেশ একটা বড় জিনিস মুখ, আর বাংলাদেশের সেন্টার হচ্ছে চোখ বা ঢাকা। খুবই সিম্পল না? ঠিক একইভাবে এটা তোমরা বারবার ভুল করো, আজকের পরে জীবনে ভুল করবা না। যখনই আসবে সালামের মুখ, যখনই আসবে কি সালামের মুখ, মুখ বড় জিনিস, তার মানে সেটা বাংলা হবে। সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আর সালামের চোখ মুখের একটা পার্ট মানে ঢাকা, তাহলে সালামের চোখ আজ কি? সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা। খুবই সিম্পল জিনিস, যেটা বড় সেটা মুখ, আর ঢাকা বাংলা বড়, বাংলা হচ্ছে মুখ, আর বাংলার একটা পার্ট হচ্ছে ঢাকা, সালামের চোখ হচ্ছে ঢাকা। খুবই সিম্পল জিনিস না? এটা মনে রাখলে মুখ আর চোখের এমসিকিউ জীবনে কনফিউজ হবে না। তারপরে আসো, তারপরে আমরা পরবর্তীতে চলে আসি কোথায়? পরবর্তী আমাদের টেকনিক হচ্ছে সালামের হাত থেকে ঝরে পড়ে 5 নাম্বার কাজ। সালামের কি থেকে? হাত থেকে ঝরে পড়ে কি? অবিরত অবিনাশী বর্ণমালা। কিসের মতন? কিসের মতো ঝরে পড়ে? নক্ষত্রের মতো। শেষ, আমাদের 50% এমসিকিউ এখানেই শেষ। সালামের 5টা কাজ, বরকতের 2টা কাজ, আর এর বাকি আছে কি? 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? আমাদের চেতনারই রং। চারিদিক কি ছেয়ে পড়ে? কি বলো দেখি? 21-এর চেতনার বিপরীত রং চারিদিকে ছেয়ে গেছে। চারিদিকে কাদের আস্তানা? ঘাতকের অশুভ আস্তানা। এইটুকু একটা বেসিক একবার পড়ে নিলে শেষ। ওকে, চলো আমরা আমাদের আবার এমসিকিউ ব্যাক চলে যাই। 25 নাম্বার কোশ্চেন, ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে? ভালোবাসা দিলে মা মরে যায়, এবং পরের লাইনটা থেকে জ্ঞানমূলক কোশ্চেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। 25-এর অ্যান্সার গ। কি আসে ভালোবেসে? যুদ্ধ আসে ভালোবেসে। ভালোবাসা দিলে মা মরে যায় আর যুদ্ধ আসে ভালোবেসে। ওকে, ভালোবাসা দিলে মা মরে যায় দ্বারা কি বোঝানো হচ্ছে? যে শুধু ভালোবাসা দিয়ে দেশমাতৃকার রক্ষা করা সম্ভব নয়। দেশমাতৃকার রক্ষার জন্য সত্যিকারে ভালোবাসলে সেখানে যুদ্ধ বা বিদ্রোহে নামে দেশমাতৃকাকে রক্ষা করতে হয়। তাহলে শুধু ভালোবাসা না, সত্যিকারের ভালোবাসা দরকার। এটা এই কবিতার লাইন, এটা তোমাদের ব্যাখ্যায় অনেক আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য। তারপরে আসো 26 নাম্বার, লাল সাল উপন্যাসের শেষ লাইন কোনটি? এটা একদম বারবার পড়ছি আমরা। বিশ্বাসের 26-এর অ্যান্সার কি হবে? ঘ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এখানে কার কথা বলা হয়েছে? অনেকে মজিদ অ্যান্সার করো, একদমই না। এটা গ্রামবাসীর কথা বলা হচ্ছে। যখন শিলাবৃষ্টি হয়ে পুরা গ্রামের ধান সব নষ্ট, তখন আমাদের মজিদ বলে নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো। সবাইকে গালি দেওয়ার পর সবাই আকাশের দিকে তাকায়, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এখানে পুরো গ্রামবাসীর চোখের কথা বলা হচ্ছে, যে তাদের অন্ধবিশ্বাস জয়ী হয়ে গেল মজিদের
কুটনামি মজিদের কুসংস্কার জয়ী হয়ে গেল। অর্থাৎ গ্রামের মানুষ নিজেদের বুদ্ধি বিবেকের কাছে কিছু না, তারা অন্ধবিশ্বাসকেই জয়ী করলো। এটাই হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের সমাপ্তি। তাহলে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের লাস্ট লাইন। আর এটা কারা বলে? গ্রামবাসীরা সবাই বলে। ঠিক আছে, ওকে। 27 নম্বর এমসিকিউ চলে যায়। রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বের করে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তর করো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন? এটার ব্যাখ্যার দরকার আছে। 27 নম্বরে আমি কিচ্ছু বলবো না, তোমরা অ্যান্সার করবা। ঠিক আছে, ওকে। বাচ্চা কাচ্চা এত কমে গেল কেন? হুম, 27-এর অ্যান্সার যারা ক দিচ্ছ তারা এইদিকে আসো। তোমরা এখনো উপন্যাসের উটাও বুঝো না। কেন বুঝো না? ক্লিয়ার করে দেয়। দেখো, লাল সালু উপন্যাসের শুরু হয় একটা মানুষের, একটা অঞ্চলের মানুষের কথা বলা হয়। যেই অঞ্চলের মানুষ ধর্ম শিখছে, কিন্তু যে অঞ্চলের মানুষ বয়স হইলে শক্ত করে গিটেটা দিতে শিখে, যে অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে চারিদিকে ঘুরে বেড়ায়, সেই অঞ্চলে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই অঞ্চল থেকে একটা মানুষ বের হয়, মানুষটার নাম হচ্ছে মজিদ। এবং আমরা পরে জানতে পারি সেই মানুষটা আসলে কে। সেই মানুষটা হচ্ছে নোয়াখালী অঞ্চলের কথা বলা হচ্ছে। মজিদ কোন অঞ্চল থেকে আসছে? সে নোয়াখালী অঞ্চল থেকে এসেছে। ক্লিয়ার? তাহলে ভাইয়া ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে যে আমাদের মহব্বতনগরে কিন্তু শস্যও আবাদ হয়, প্রচুর টাকা, মানুষ অনেক কিছু, ধর্ম নাই। তাহলে এখানে তো মহব্বতনগরের কথা বলা হয়নি, মজিদের জায়গার কথা বলা হয়েছে। মজিদ কোন অঞ্চল? মজিদ নোয়াখালী অঞ্চল থেকে আসছে। সেখান থেকে সে গারো পাহাড়ে গেছে, গারো পাহাড় থেকে সে মহব্বতনগরে আসছে। তাহলে এই যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এই যে প্রথম দিকে গল্পের শুরুতেই 100টা লাইন আছে, এগুলো কিন্তু একটাও মহব্বতনগরকে নিয়ে না, এগুলো সব মজিদের বাসস্থানকে নিয়ে। মজিদ যেই জায়গা থেকে আসছে, মজিদ কোথা থেকে আসছে? মজিদ আসছে নোয়াখালী অঞ্চল থেকে। তাহলে 27-এর অ্যান্সার হবে গ, নট মহব্বতনগর। মহব্বতনগরে কি বলো দেখি? মহব্বতনগরের মানুষ চারিদিকে ঘুরে বেড়ায় না, মানুষ মহব্বতনগরে আসে ধান চাষবাসের সময়। এই অঞ্চলটা তো সুজলা সুফলা, মজিদও টাকা কামাইয়ের আশায় এই অঞ্চলে ধর্মের বাণী নিয়ে আসছে। তাহলে কি বলো দেখি, এখানে প্রশ্নে কি রহমতপুর অঞ্চলের মানুষ আসে? নট, মানুষ রহমতপুর অঞ্চলে গেলে তখন উত্তর হইতো মহব্বতনগর, বাট বরং মজিদের উৎসের কথা বলা হয়েছে। অ্যান্সার হবে নোয়াখালী। খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য উপন্যাস একটু বেসিক খুব ভালো করে পড়তে হবে। যারা টেস্ট পেপার সলভ ব্যাচে আসবার সবার আগে গন্তব্য কাবুল, তারপরে সিলেবাসের বাইরের টপিক উপন্যাস আর নাটক, এই দুইটা কোশ্চেনের বেসিক ক্লাস সবার আগে সলভ করে তারপর ভাইয়া টেস্ট পেপার সলভের ক্লাসে আসবা। আগেই বলছি, নাহলে এরকম কোশ্চেনে অনেক ভুল করবা, অনেক প্রবলেম ফেস করবা, যেটা আমি চাই না। 30-এ 30 বলছে বাংলা ফার্স্টে পাবা, এটা আমি এনশিওর করে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, চলো 28 নাম্বার। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সবার উদ্দেশ্য হাসিল হবে? এটা একটা উক্তি। এটা কার উক্তি? ঘসেটি বেগমের উক্তি, যে শওকত যদি কি হয়, নবাব হয়, তাহলে সবার উদ্দেশ্যই হাসিল হবে। অর্থাৎ এটা ডিরেক্ট কোশ্চেন না, এটা একটা উক্তি থেকে কোশ্চেন। এটা কে বলে? ঘসেটি বেগম বলে। তাহলে উত্তর কি? 28-এর ঘ, শওকত জং। ক্লিয়ার? 28-এর উত্তর কি হবে? শওকত জং। ক্লিয়ার? 27 নম্বর সবাই বুঝতে পারছো তো? বুঝলে একবার ক্লিয়ার কমেন্ট করে দিবারে। ওকে, ঠিক আছে। তারপরে চলে যাই 29 নাম্বার কোশ্চেন। আর মাত্র আমাদের দুইটা এমসিকিউ আছে। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছে। জেনে রাখো, সিরাজউদ্দৌলা একটা কি নাটক? ট্র্যাজেডি নাটক। সিরাজউদ্দৌলা একটা
ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডির নাটকের শেষ হয় সবসময় যন্ত্রণা বা করুণ পরিণতি দিয়ে। সিরাজউদ্দৌলা নাটকও শেষ হয়েছে কি দিয়ে? যন্ত্রণায়। কার যন্ত্রণায়? সিরাজের যন্ত্রণায়। কোথায়? জাফরাগঞ্জের কারাগারে যখন নিজের বাবা মা যাকে ছেলেমেয়ের মতন লালন পালন করছে সেই মোহাম্মদী বেগের হাতে সিরাজ যখন মাত্র 10,000 টাকার বিনিময়ে 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে সিরাজ যখন মরে গেল, যন্ত্রণার মধ্য দিয়ে শেষ। ট্র্যাজেডির নাটকের শেষগুলো আমরা হয় যন্ত্রণা পাবো, না হয় বিরহ পাবো। বর বউ, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাবে, না হলে কোনো মানুষ কষ্টে মরে যাবে। এটাই ট্র্যাজেডি নাটকের ফিনিশিং। ট্র্যাজেডি নাটক নিয়ে অনেক কিছু জানতে হবে, এটা তোমাদের অ্যাডমিশনে প্রচুর লাগে। নাটকের এই পার্টটা আমরা পড়বো। ওকে, চলো নেক্সট আসি 30 নাম্বার এমসিকিউ। তাহলে বিরহ হবে না, যন্ত্রণায়। বিরহ কখন হইতো? যখন এটা একটা কি শেক্সপিয়ারের যেরকম বেশ কিছু ভালোবাসার নাটক আছে, ভালোবাসার ট্র্যাজেডি নাটক আছে, সেগুলোর এন্ডিং হয় বিরহে। বাট আমাদের এই জায়গায় বিরহ আলাদা আলাদার কাহিনী না। আমরা সিরাজের মৃত্যুতে যন্ত্রণা পেয়েছি, বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্যকে অস্তনমিত হতে দেখেছি, তাই না? চলো তারপরে আসো 30 নাম্বার। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? উক্তিটা কার? উক্তিটা ক্লাইভের। কি কাহিনী সেটা একটু আমরা দেখি, ঠিক আছে? তাহলে 29-এর গ হবে। 30 নম্বরের কাহিনীটা একটু বলি, আবারও বলছি, বাংলা ফার্স্ট পেপারে 30-এ 30 তুমি পাবা। সৃজনশীলের জন্য একটা খুব ভালো সময় হাতে ধরে রাখতে পারবা। সেটা কখন হবে? যখন তোমার কাছে বাংলা ফার্স্ট পেপার এরকম মুখের নামতার মতো চলে আসবে। যেমন দেখো এই লাইনটা কোথাকার? সিরাজউদ্দৌলা নাটকের কি বলো দেখি? সিরাজউদ্দৌলা নাটকের 4র্থ অঙ্কের প্রথম দৃশ্য। কার দরবার? মীর জাফরের দরবার। কবে? যখন মীর জাফর নতুন নবাব হয়। 29-এ কবে? 29-এ জুন, যখন সিরাজ হেরে গেল পলাশির যুদ্ধে হারার পর 29-এ জুন মীর জাফর নিজের দরবার বসায়। সেই দরবারে মীর জাফর কি করে? যে সে নিজের চেয়ারে না বসে পাশে দাঁড়ায় আছে। তারপরে তখন ক্লাইভ সেখানে ঢুকলো। ক্লাইভ ঢুকে দেখে যে নবাব না বসে সে উল্টা দাঁড়ায় আছে। তখন ক্লাইভ নবাবকে টিটকারি মারে, বলে এ কি নবাব না ফকির? অর্থাৎ মীর জাফর যে ক্লাইভের কতটা আজ্ঞাবহ দাস, ক্লাইভের পাঁচাটা গোলাম, এই জায়গায় এটা প্রকাশ পায়। তাহলে 30-এর অ্যান্সার হবে কি? ক, আজ্ঞাবাহী দাস। অর্থাৎ এ কি নবাব না ফকির? অর্থাৎ ক্লাইভ না আসা পর্যন্ত, মালিক না আসা পর্যন্ত 5 মীর জাফর নিজের রাজা নবাব হয়েও, বাংলার নবাব হয়েও চেয়ারে বসে না। সে বলে আছে যে আপনি আমাকে হাত ধরে বসাইলে তারপর আমি চেয়ারে বসবো। তাহলে এইরকম একটা 5 স্বভাব মীর জাফরের, এটা দিয়ে আমাদেরকে বোঝায় যে মীর জাফর কার? ক্লাইভের আজ্ঞাবহ দাস। এরই মধ্য দিয়ে আমাদের ক্লাসের প্রিপারেশন আজকের মতো 30টা এমসিকিউ ডান। যারা একদম শুরু থেকে ক্লাস করছো একটু কমেন্ট করো দেখি 30-এ কয়টা হয়েছে। সবাই পারবা, অলমোস্ট 27 তোমরা পাবাই, 27 মিনিমাম পাবাই। অনেক সহজ কোশ্চেন, কিছু কোশ্চেনে একটু এলোমেলো লাগে গেছে, সেটা আমি জানি। সেই এলোমেলোর জন্য তোমাদের টেস্ট পেপার সলভ ব্যাচ আছে। যত কনফিউজিং কোশ্চেন আসবে তোমরা অনেক টেস্ট পেপার সলভ করবো, অনেক বইয়ে অনেক কোশ্চেন ভুল পাবা। বোর্ড পরীক্ষায় যায় ওই ভুল অ্যান্সার দাগায় দিয়ে আসবা। তোমাদের সহজ কথায় ময়কারে মা রয়কারে রা খাবা, এটা অনেকের সাথেই হয়। তো এই জিনিসটা এনশিওর করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই শুধু বাংলায় 40টা ক্লাস, ইংরেজিতে 40টা ক্লাস, আইসিটিতে 40টা লাইভ ক্লাস। মানে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত একদম ফুল ফাইনাল রিভিশনের জন্য এর চেয়ে বেশি কিছু আর লাগবে না ইনশাআল্লাহ। তো যারা এখনও ভর্তি হও নাই পেজে মেসেজ দাও। আমাদের পেড ব্যাচের বাচ্চারা তোমরাও এখানে একটা রিভিশনের জন্য ভর্তি হয়ে যেতে পারো। এর বাইরে যারা জাস্ট ভাবতেছো যে না ভাই আমার প্রিপারেশন ভালো, আপনাদের সাথে অলরেডি তো পড়ছি, যারা কামব্যাক 2.0 বাচ্চা কাচ্চা ছিল, ওদের একদম ইনডেপথ বেসিক শেষ করছি, তো তাদের ক্ষেত্রে কি হবে? তো তোমরা জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হয়ে টানা এক্সাম দিয়ে একটু ঝালায় নাও। আমি জানি অনেক আছে যারা অলরেডি প্রি অ্যাডমিশন ব্যাচে আসো, স্পেশালি তাদের পড়া অলমোস্ট শেষ। তো এখন এক্সাম দেওয়া ছাড়া তোমাদের কোনো কাজ নেই, বেশি বেশি এক্সাম দাও। ওকে, ঠিক আছে। আর যারা এখনই ভাবো যে আমি অ্যাডমিশন নিয়ে একটু আইডিয়া রাখতে চাই, আমি অ্যাডমিশনের জন্য একদম প্রপার এখন থেকে, লাভ কি? দুইটা, এক হচ্ছে কম টাকায় পাচ্ছ,
প্রি অ্যাডমিশন ব্যাচে, যখন যেখানে তোমরা কত বলো দেখি 6,000 টাকার নিচে অ্যাডমিশন সিজনে এডুকেশনে ভর্তি হইতে পারবা না। বাট এখন আগে ভর্তি হয়ে ওই অ্যাডমিশনের সেম ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি যেগুলো কোর্স তোমাদের ফ্রি পাওয়ার কথা সবই পাবা। তার আগে আবার অ্যাডমিশনের আগে একটা মেন্টাল প্রিপারেশনের জন্য তোমরা এক্সট্রা ক্লাসও পাবা, এইচএসসির পড়াও হবে, অ্যাডমিশনের একটা প্রপার আইডিয়াও থাকবে যে এভাবে এভাবে পড়তে হবে। তারপর যখন রেগুলার ক্লাসে চলে আসবা একদম আলহামদুলিল্লাহ, তাই না? তো তোমাদের জন্য অনেক কিছুই আমরা রেডি করে রাখছি, জাস্ট তোমাদের অপেক্ষা এরকম ফ্রি ক্লাসে আসবো, প্র্যাকটিস করব এবং একসাথে ইনশাল্লাহ এইচএসসি এবং অ্যাডমিশন এটার জন্য চোখ বন্ধ করে থাকো। তোমাকে কে কোথায় কি বলতেছে, কে কোন ভাইয়া কোথায় সাজেশন দিচ্ছে, বলছি লাস্ট ইয়ারের যদি দেখে রেজাল্ট দেখে একটু যদি বুক কাঁপে, লাস্ট ইয়ারে এইচএসসি রেজাল্ট দেখে একটু যদি বুক কাঁপে, তাহলে এই অনলাইনের ভণ্ডামি থেকে দূরে যাও। কখনো এডুকেশনে দেখবা না যে সাজেশন সাজেশন এটা পড়লেই তোমার শেষ। কেউ বলে না, অ্যাটলিস্ট আমি তো বলি না, হবে না ভাইয়া। এত বড় সিলেবাস থেকে শর্ট করে দিয়ে কমন লাখের উপর, 1 লাখ মানুষের মধ্যে একজন দিল, তার থেকে কমন আসতে পারে, কিন্তু সব যে কমন আসবে জীবনেও হবে না। এই শর্টকাটে যদি যাও এইচএসসি পরীক্ষায় আটকে যাবা, অ্যাডমিশনে তোমাকে কেউ সাজেশন দিবে না, অ্যাডমিশনে সবাই তোমাকে ফুল সিলেবাস পড়তে বলবে। তখন কি করবা? এখানে তোমরা এতদিন সময় পাচ্ছ, অ্যাডমিশনে পাবা মাত্র 4 থেকে 5 মাস, সেই 5 মাসে এক্সট্রা সিলেবাস, জিকে, সাধারণ জ্ঞান পড়তে যাবা, সেখানে আটকে যাবা। যারা সায়েন্সের আছো, সায়েন্সের পড়া পড়বা না, এগুলো পড়বা, তাহলে তারা যে কি পরিমাণে একটা প্রবলেমে পড়বা সেটা এখন থেকে ধরে রাখো। এই সাজেশন নামের ভণ্ডামি থেকে, যদি আমার হাতে অনলাইনের ক্ষমতা থাকতো, সব টিচারগুলোকে ধরে ধরে তাদেরকে জাস্ট ভিউ ব্যবসা না কয়টা টাকা কামানোর জন্য তোমাদের একদম ফিউচারটা নষ্ট করে দেয়। আবারও বলছি, তোমরা যদি বলো শর্টকাট নেই, সাকসেসের কোনো শর্টকাট নেই, হ্যাঁ একটা সহজ জিনিস, অনেকগুলো জিনিস শর্টকাট টেকনিকে সহজে মনে রাখতে পারো, কিন্তু কোনো পড়া বাদ দিয়ে তোমরা এইচএসসি লাইফে ভালো করতে পারবা না। লিখে রাখো, প্রমাণ হবে না। লাস্ট ইয়ারের রেজাল্ট দেখো, লাস্ট ইয়ারে অনলাইনে সেই হাইপ ছিল, কোন কোন ভাইয়ার কাছে কে কে পড়তেছে, পাগল করে দিছে অনলাইনে পড়তে পড়তে। তারপর রেজাল্টে যায় সেই সাজেশন দেখে কি অবস্থা হয়েছে, তোমাদের সিনিয়র ভাইয়াদেরকে জিজ্ঞেস করো। যে কয়জন আছো সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, সবাই ভালো থাকো। আর পেজ, এই এডুকেশন পেজেই জাস্ট ঢুকবা, মেসেজ দিবা, বলবা যে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, সেখানে কল দিবা, ব্যাস। যদি কখনো না পাও পরে ট্রাই করবা। এখন তোমাদের বেশ কয়েকজন আছে, তোমাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ওকে, ক্লাসটা শেষ করে দিলাম।